নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। আমি যে কথা গত ৩-৪ মাস ধরে বলে যাচ্ছি, প্র্যাকটিক্যালি সেই কথাতেই অনড়। বিজেপি এবং আরএসএস অত্যন্ত পরিকল্পিতভাবে এসআইআর করছে, যাতে ভারতের মধ্যে টার্গেটেড ওয়েতে মুসলিমদের বড় সেকশনকে ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে। বিশেষ করে সামনের যে ইলেকশনটা আসছে তাতে আসাম এবং পশ্চিমবঙ্গে, কারণ আসামে 34% ওপরে মুসলিমদের জনসংখ্যা, পশ্চিমবঙ্গে প্রায় 30% কাছাকাছি মুসলিমদের জনসংখ্যা, এবং আসামে এবছর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পশ্চিমবঙ্গে কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, বিজেপির থেকে এজে আছে, এবং সেই প্রেক্ষাপটে এসআইআর নিয়ে যে মামলা হয়েছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে যে ঘটনাটা বলা দরকার, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভয়ঙ্কর কমিউনাল লাইনে চলে গেছেন। আপনারা জানেন, তিনি কয়েকদিন আগে বলেছিলেন মিয়া মুসলিম অর্থাৎ বাঙালি মুসলিম যারা আছে তাদেরকে হেনস্থা করা এবং তাদের 4-5 লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া তার লক্ষ্য। এবং হেনস্থার প্রকারান্তরও বলেছিলেন মিয়া মুসলিম মানে যারা চাষিজীবী বাঙালি মুসলিম, বাংলা ভাষায় কথা বলে, ধুবড়ি এবং লোয়ার আসামে বসবাসকারী, তারা মূলত বদরুদ্দিন আজমলের ইউডিএফ এবং কংগ্রেসের সমর্থক। গত লোকসভা ভোটে তাদের সমর্থনেই কংগ্রেস আসন জিতেছিল। সুতরাং তাদেরকে যদি বাদ দিতে পারে তাহলে বিজেপির পক্ষে সুবিধে। সেই রাজ্যে এমন একটা ঘটনা ঘটেছে যেটা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে এলেও সেভাবে আসেনি। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে ফর্ম 7 ভুয়ো জমা করে কিভাবে নাম বাদ দেওয়া যায়, এবং সেই নাম বাদ দেওয়ার ব্যাপারে করিমগঞ্জ, যেটা মুসলিমদের আবাদি অর্থাৎ জনসংখ্যা কিছুটা বেশি, সেই জেলায় যখন এই ভুয়ো ফর্ম জমা করে 133 জন জীবিত মানুষকে মৃত বলে একজন জমা করেছিলেন, সেলিম আহমেদ বলে একজন। এই সুমনা চৌধুরী রেহমান স্কুলে চাকরি করেন, তিনি এবং আর 4 জন বিএলও তারা এই ব্যাপারটা ধরেন। তিনি প্রধান, এবং তারপরে উপরতলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করেন। তারা পরিষ্কার বলেছিলেন যে এটা ভুয়ো সই বা ভুয়ো বা মিথ্যে সই করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত অদ্ভুতভাবে দেখা গেল, এনকোয়ারি হলো, শোকজ করা হলো সুমনা চৌধুরীকে, আর উল্টো দিক থেকে সেলিম আহমেদের কাছ থেকে লিখিয়ে নেওয়া হলো যে তার সই জাল করা হয়েছে। কে জাল করেছে কে না করেছে কোনো তদন্ত হলো না। সুমনা রেহমানের চাকরিটি খেয়ে নেওয়া হলো, চলে গেল চাকরি থেকে, তাকে বরখাস্ত করে দিয়েছে আসাম সরকার। পাশাপাশি আরেকটি ঘটনা আপনারা জানেন যে কিভাবে মুসলিম বিরোধী প্রচারের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা একটি ভিডিও ছাড়ে আসাম প্রদেশ বিজেপির পক্ষ থেকে। তাতে একেবারে টার্গেটেড ওয়েতে দেখানো হয় হেমন্ত বিশ্ব শর্মা গুলি চালাচ্ছে, এবং সেটা গিয়ে গৌরব গগৈয়ের চেহারার একটি মানুষ এবং একজন মুসলিম তাদের মাথা ভেদ করে চলে যাচ্ছে, এবং পরে কাউবয় হ্যাট নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা ছবি। তাতে বলা হয় যে জাতিকে রক্ষা করতে, অর্থাৎ অহমিয়া জাতিকে রক্ষা করতে আমরা এই কাজ করছি। আপনারা একটা কথা জেনে রাখুন, আসামে যে অহমিয়া জাতির সত্তার যে লড়াই হয়েছিল, সেই জাতিসত্তার লড়াইদের মধ্যে হিন্দুর পাশাপাশি মুসলিমরাও কিন্তু সমানভাবে অংশগ্রহণ করেছিলেন। অহমিয়া মুসলিম এবং অহমিয়া হিন্দু মিলেই কিন্তু শেষ অগপর যে অসম গণপরিষদের যে আন্দোলন, পরে উলফার আন্দোলন, সবকিছু হয়েছিল। সুতরাং জাতিসত্তার লড়াই শুধু হিন্দু অহমিয়া লড়েছিলেন, মুসলিমরা লড়েননি, বিষয়টা কিন্তু এই রকম নয়। অর্থাৎ অত্যন্ত টার্গেটেড ওয়েতে যত এগিয়ে আসছে দিন, তত মুসলিম ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছে বিজেপি। সেটা পশ্চিমবঙ্গে, সেটা আসামে, এমনকি রাজস্থান, উত্তরপ্রদেশ, সারা দেশের সব জায়গায় হচ্ছে। কারণ তারা মনে করছে যে এই মুসলিমরা আমাদের ভোট দেয় না, নাই তারা দিতে পারেন, কিন্তু তার জন্য তাদের নাম ভোটার তালিকায় থাকার দরকার নেই, তাদের নাম বাদ দাও। ভয়ঙ্কর কথা বলেছেন মোহন ভাগবত, বলেছেন অনুপ্রবেশকারী দেখা হবে ভাষা চিহ্নিত করে, অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই যেন অনুপ্রবেশকারী। এবং সেক্ষেত্রে হিন্দু মুসলিম সকলেই বাংলা ভাষায় কথা বলে, কি করে অনুপ্রবেশকারী বুঝবে আমরা জানি না।
এইবার ফিরে আসছি পশ্চিমবঙ্গের ব্যাপারে। পশ্চিমবঙ্গে যখন প্রাথমিকভাবে খসড়া ভোটার তালিকা করা হলো, প্রকাশের পর 58 লক্ষ লোকের নাম বাদ গেল, তখন দেখা গেল মতুয়াদের একটা বড় সেকশন বাদ গেছে, কিন্তু আনম্যাপড হয়নি মুসলিমরা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্যানিং, উলুবেড়িয়া, যে মুসলিম বহুল এলাকাগুলো, বীরভূম, মুসলিমরা তাদের সমস্ত ডকুমেন্ট 2002 সালের যা নথি সেগুলো সব জমা করে। এরপরেই অদ্ভুতভাবে আপনারা জানেন এআই জারি করে নাম ধারাদ্দার ধারাদ্দার কাটার ব্যবস্থা করা হয় এবং 6টি বাচ্চা কোথা থেকে হচ্ছে না হচ্ছে প্রশ্ন তোলা হয়। শেষ পর্যন্ত মামলা যায় সুপ্রিম কোর্টে। এটা ঠিক যে এই ব্যাপারে সিপিএম এর পক্ষ থেকেও মামলা করা হয়েছিল, মুস্তাকি মানু মামলা করেছিলেন, মমতা ব্যানার্জি ইন পার্সন দাঁড়িয়েছেন, কিন্তু বিষয়টা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পেলাম গতকাল সুপ্রিম কোর্ট তাদের হিয়ারিং চলাকালীন যে নির্দেশিকাগুলো জারি করলো তাতে কতগুলো স্পষ্ট কথা বলেছে। 1 নম্বর, বারবার অভিযোগ তোলা হচ্ছিল এই ভিন ভাষী অথবা কেন্দ্রীয় সরকারের থেকে নেওয়া অবজারভাররা ডিলিশন অফ ভোটারদের হেনস্থা করছে এবং তালিকা থেকে নাম বাদ দিচ্ছে। তার বদলে রাজ্য সরকার যে 8,500 কর্মী দিয়েছে তাদের নিতে হবে, অনেক অবজারভার থাকবে না, তাদের ট্রেনিং দিতে হবে। সবচেয়ে বড় কথা, এই প্রসেসে অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রসেসে কোনোভাবেই অবজারভারদের কাজে লাগানো যাবে না। তার মানে ইলেকশন কমিশন যে এতদিন অবৈধ অসাংবিধানিক কাজ করছিল এটা খুব স্পষ্ট, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। যে যাই বলুন না কেন, এটা একেবারে এক্সট্রা জুডিশিয়াল একটা পাওয়ার এনজয় করে জ্ঞানেশ কুমার এবং এখানে তাদের যে অফিস মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত তারা করছিলেন, সেইটা কিন্তু ইলেকশন কমিশন ধরেছেন এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন এআরও অথবা ইআরও অথবা এইআরও অ্যাডিশনাল যিনি এই এআরও আছেন তারা ছাড়া এই ব্যাপারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। স্পষ্টভাবে আপনারা ইলেকশন কমিশনের অফিসে সাবমিশন দিয়েছে ইলেকশন কমিশন, প্রায় 1,40,00,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। ভেবে দেখুন, 58 লক্ষ প্রথম বাদ গেল, তারপর হিয়ারিংয়ে ডাকা হলো জীবন্ত মানুষ যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হেনস্থা করতে 1,40,00,000। আসলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে টার্গেট করা হলো মুসলিম এবং মতুয়া। আমার কাছে যা খবর তাতে মতুয়াদের একটা বড় সেকশন প্রায় 4-5 লক্ষ মানুষ তারা হিয়ারিংয়ে ডাক পেয়েও আসেনি। এই সংখ্যাটা আরো বাড়বে, কত বাড়বে কেউ জানে না। ইলেকশন কমিশন বারবার বলছিলেন আমরা ইলেকশনের হিয়ারিং শেষ করে দেবো 7 তারিখ, 14 তারিখ ফাইনাল লিস্ট, তারা সেটা পারবেন না। সুব্রত গুপ্ত দিনের পর দিন তার এখানকার চ্যানেলে বা মনোজ আগরওয়াল কয়েকটি মাধ্যমে যেটা বলছিলেন সেটা যে মিথ্যে, আমরা বারবার প্রচুর আছে এই জার্নালিস্ট চ্যানেলে বলেছিলাম, সেইটা অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে যে টার্গেটেড ওয়েতে তারা যে বাদ দেওয়ার পদ্ধতি করেছিলেন সেই টার্গেটও সম্পূর্ণ হয়নি, হিয়ারিংও সম্পূর্ণ হয়নি। অর্থাৎ প্রথম দিক থেকে 14 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে না, সেটা সম্ভবত 21 তারিখে বেরোবে। 2, 3 নম্বর হচ্ছে যে যদি আপনার নাম না থাকে তাহলে ডিইও কাছে আপনি হিয়ারিং দিতে পারবেন, আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এখনো পর্যন্ত ভোটার তালিকায় আপনার নাম তোলার সুবিধাটা রয়েছে। কিন্তু মূল যে প্রশ্নটা এসআইআর এর যে বৈধতা, এসআইআর কে নাগরিকত্ব নিয়ে যাচাইয়ের যে বৈধতা, সেটা নিয়ে কিন্তু জাস্টিস সূর্যকান্ত, জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু কোনো মতামত দেয়নি। তার কারণ হচ্ছে যেভাবেই হোক সুপ্রিম কোর্ট কিন্তু এসআইআর কে মান্যতা দিয়ে চলেছে। বিহারের ক্ষেত্রে এত বড় গড়বড়ি থাকা সত্ত্বেও মামলা চলছে তো চলছেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার হিয়ারিং এর ক্ষেত্রে এই এত গড়বড়ি হিয়ারিং চলছে, এত গড়বড়ি, এত গন্ডগোল চোখের সামনে আসা সত্ত্বেও সুপ্রিম কোর্ট বারবার স্ট্রিকচার দিচ্ছে, তাদের চেতাবনী দিচ্ছে, তাদেরকে নানা রকম প্রথমে আধার কার্ড ইনক্লুড করতে বলছে, ডোমিসাইল সার্টিফিকেটের কথা বলছে, অন্যান্য বিষয় বলছে, কিন্তু কিছুতেই এসআইআর প্রক্রিয়া বাতিল হচ্ছে না। আসলে যেটা হয়েছে, বিজেপি অত্যন্ত টার্গেটেড ওয়েতে প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষকে পশ্চিমবঙ্গের বাদ দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর হয়ে রয়েছে, যারা জেনুইন ভোটার। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই একটাই কথা, যে যাকে ভোট দিচ্ছে দিচ্ছে, কিন্তু ভোটারের নাম কেন ডিলিশন হবে এই ব্যাপারে ইলেকশন কমিশন কেন স্পষ্টভাবে বলতে পারছে না যে না কোনো ভোটারকে বাদ দেব না। এতদিন তো
ইনক্লুশন প্রসেসটাই ছিল, ডিলিশন প্রসেস ছিল না। অর্থাৎ আপনাকে বেনাগরিক করার যে ষড়যন্ত্র ইলেকশন কমিশন করছে, সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট যতই তাদের স্ট্রিকচার দিক, যতই যা কিছু বলুক না কেন, সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টভাবে এই ব্যাপারে ইলেকশন কমিশন এই পদ্ধতিটাকে বন্ধ করার ব্যাপারে কিন্তু কিছু বলেনি। বিহারের ক্ষেত্রে বলেছিল যদি গন্ডগোল মনে করে আমরা এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দেবো, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। তাহলে এখন আমাদের সামনে কি উপায়, বিজেপি কি মনে করছে, এইটা নিয়ে একটু আলোচনা করা দরকার। বিজেপি এখনো পর্যন্ত যেন তেন প্রকারে আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি যে যদিও এখনো প্রায় 10 লক্ষ মানুষের হিয়ারিং হয়নি, যে হিয়ারিংগুলো হয়েছে সেখানেও 10-15 লক্ষ বা 20 লক্ষ, কেউ সংখ্যাটা জানে না, তাদের নথি আপলোড হয়নি। এই পদ্ধতিটা করার পরে ফাইনালি বোঝা যাবে কত লক্ষ মানুষের নথি আপলোড হলো, কত লক্ষ মানুষ শেষ পর্যন্ত হিয়ারিংয়ে এলেন না, এবং কত লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। তখনও বোঝা যাবে না, বোঝা যাবে ফাইনাল লিস্টে। আপনারা, আই এম সরি টু সে, বাঙালির মধ্যে মির্জাফরও বাঙালি ছিলেন। যে অবোধ বাঙালি বুঝতে পারছে না, যে সাবর্ণ বাঙালি বুঝতে পারছে না, যে বামপন্থী মানসিকতা থেকে বিজেপিকে ভোট দেওয়া বাঙালি বুঝতে পারছে না, অন্ধ মমতা বিরোধীরা বুঝতে পারছে না, বা তৃণমূলের লোকেরা বা কংগ্রেসের লোকেরা বা সাধারণ মানুষ বুঝতে পারছে না বা বুঝছে না যে আসলে ভোটারদের নাম বাদ দেওয়ার একটি প্রক্রিয়ার নাম হচ্ছে এসআইআর। আই এম সরি টু সে যে আপনাদের নাম যদি বাদ যায়, আপনারা কিন্তু তখন বুঝতে পারবেন যে এই প্রক্রিয়াটি অত্যন্ত এমন একটা প্রক্রিয়া যেখানে আপনার নাম বাদ পড়ে যাওয়াটা স্বাভাবিক। তাহলে আমাদের সামনে কি কি পথ থাকছে? 1 নম্বর হচ্ছে আগামী 7 দিন প্রত্যেকটা হিয়ারিং অ্যাটেন্ড করা, ফর্ম মানে নথিপত্র দেওয়ার পরে তার রিসিপ্ট কপি নেওয়া, এবং 14 তারিখে আপনার নাম আছে কিনা সেটা সুনিশ্চিতভাবে জানা। বিজেপির মানুষ কিছুটা হলেও ফেসে গেছে এই কারণে যে মতুয়া সিট রাজ্যের 22টা, এবং তার মধ্যে বনগা, বাগদা, গাইঘাটা, ওই যে মতুয়া ল্যান্ডে তারা একটা সুপ্রিমেসি এনজয় করে, সেইখানে আমি যা খবর নিয়ে দেখছি প্রায় 8.5 লাখ মতুয়ার কিন্তু নাম বাদ যাচ্ছে। তার মধ্যে হিয়ারিংয়েই আসেনি 4-5 লক্ষ যাদেরকে পাঠানো হয়েছিল, খসড়া তালিকায় আরো লোক বাদ গেছে। এবং বিজেপির পক্ষ থেকে যে সিএ কথা বলা হচ্ছিল, শান্তনু ঠাকুর বলছিলেন বা অন্যরা বলছিলেন, আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে ওই সিএর অ্যাপ্লিকেশন ফাইনালি বৈধ হচ্ছে না। অর্থাৎ মতুয়াদের একটা বড় সেকশন ভোটার তালিকা থেকে ফাইনালি বাদ যাবেন। যারা এতদিন ভোট দিয়েছেন, যারা 2024-এ নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন, যারা 2021-এ বিজেপিকে ভোট দিয়েছেন, যারা 2019-এ শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছেন, জগন্নাথ সরকারকে ভোট দিয়েছেন, তাদের একটা সেকশন কিন্তু এবছরও বাদ যাচ্ছেন। তাদের কিছু লোক মমতাকেও ভোট দিয়েছেন, লেফট কংগ্রেসকেও হয়তো দিয়েছেন, তাদের একটা সেকশন যে বাদ যাবেন, এটা অত্যন্ত দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত কারা বাদ যাচ্ছেন? বাদ যাচ্ছেন মুসলিমদের একটা বড় সেকশন। সেই সেকশনটা মালদা, এখনো পর্যন্ত 10 লক্ষ মানুষকে ডাকা হয়েছে, মুর্শিদাবাদ জেলার 16 লক্ষ অধিক মানুষকে ডাকা হয়েছে। শেষ পর্যন্ত কি দাঁড়াবে, কতজন নাম বাদ যাবে সেটা এখনো স্পষ্ট নয়। দক্ষিণ 24 পরগনার একটা হিউজ মানুষকে ডাকা হয়েছে। সুতরাং টার্গেটেড হয়েছে যারা এর আগের নির্বাচনগুলোতে ভোট দিয়েছিলেন এবং ভারতের নাগরিক, যারা জেনুইন ভোটার, যাদের সমস্ত কাগজপত্র আছে, জমি জিরাত আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে। এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে 14 তারিখ যখন ফাইনাল লিস্ট বেরোবে, তখন দেখবেন তাদের মধ্যে একটা বিপুল সংখ্যক লোকের নাম বাদ চলে যাবে। বিশেষ করে মহিলাদের নাম টার্গেটেড ওয়েতে বাদ দেওয়া হচ্ছে, কারণ মহিলাদের একটা বড় সেকশন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বা বিজেপিকে ভোট দেয় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বিভিন্ন সামাজিক প্রকল্প যে স্কিম করেছেন, সেই স্কিমের মাধ্যমে এই সেকশনটা বেনিফিটেড হয়। এবং এবছর লক্ষ্মীর ভাতা আবার 500 টাকা বেড়েছে, অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে। অর্থাৎ এরা মমতা ব্যানার্জির ভোটার হিসেবে অনেকটাই স্বীকৃত, কোট আনকোট বলা চলে। তাদের একটা বড় সেকশন বাদ যাবে। এবং আমার অ্যাপ্রক্সিমেটলি রাফলি বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে যে হিসেব নিয়ে আমি বুঝতে পারছি যে নিদেন পক্ষে জেনুইন 20 থেকে 25 লক্ষ বা তার অধিক ভোটার, 25 লক্ষ বা তার অধিক মুসলিম ভোটার,
তাদের টার্গেটেড ওয়েতে যারা ভোট দিয়েছিলেন 2024, ভোট দিয়েছিলেন 2021, 2019, 2016, তাদের এবং তারও আগে যাদের নাম ছিল 2002-এর ভোটার তালিকায়, তাদের বাড়ির লোকের নাম ছিল, তাদের একটা বড় সেকশন, প্রায় 25 লক্ষ মানুষের নাম বাদ চলে যাওয়ার বিরাট পরিমাণে সম্ভাবনা আছে 14 তারিখের ফাইনাল ভোটার লিস্টে। অর্থাৎ প্রথমে মতুয়া, আপনি ধরে রাখুন 8 লক্ষ মতুয়া থেকে 10 লক্ষ মতুয়ার নাম যারা এদেশে বসবাস করেন বাদ যাবেন ফাইনাল ভোটার তালিকায়। মুসলিম, তাদের নাম নিদেন পক্ষে 25 লক্ষ, বিজেপি টার্গেট ছিল এটা 40 থেকে 50 লক্ষ, কিন্তু শেষ পর্যন্ত হয়তো তা দাঁড়াবে না। যে অবস্থা দাঁড়িয়েছে তাতে 25 লক্ষের কাছাকাছি 20 থেকে 25 লক্ষ মুসলিম বাদ যাবে। এরপরে পড়ে রইল 5 লক্ষ ওবিসি সাবর্ণ হিন্দু। এই ওবিসি এবং সাবর্ণ যে হিন্দু আপার কাস্ট, তাদের নানা রকম লজিক্যাল ডিসক্রিমিনেশনতে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাদের একটা বড় সেকশন অন্য রাজ্যে চাকরি করেন, তাদের নাম বাদ যাবে এবং তারা ফাইনাল ওই 14 তারিখের লিস্টে যখন নাম দেখতে পাবেন না, তখন তাদের মাথা খারাপ হয়ে যাবে। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, আমি এইরকমই একজন সাবর্ণ হিন্দু, তিনি খুব মানে এককালে বামপন্থী সমর্থক ছিলেন এবং এখন মমতার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য সম্ভবত বিজেপিকে ভোট দেন। তাকে জিজ্ঞেস করছিলাম তার মেয়ের এই নাম তোলার জন্য লজিক্যাল ডিসক্রিমিনেশন হ্যারাসমেন্টের জন্য যে তাকে সকাল 9টার থেকে সন্ধ্যে পর্যন্ত দেওয়া হয় লাইন, তা সত্ত্বেও তিনি বলছেন যে বাদ গেলে বাদ যাবে, কিন্তু আমি মুসলিমদের বিরুদ্ধে। অর্থাৎ এই মানসিকতাটাকে এমনভাবে পারপোরেট করা হয়েছে যে মুসলিমদের নাম বাদ গেলে সাবর্ণ বা উচ্চবর্ণ বা উচ্চবিত্তের হিন্দুরা পশ্চিমবঙ্গের একেবারে চুপ করে থাকবেন এবং বিজেপি সেটাকে মান্যতা দেবে। গতকাল সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে জাজ বলেছেন যে আপনারা 4 জন 5 জনের বাবা সন্তান কোথায় লাগে, 50 জন হলে আপনারা প্রশ্ন করতে পারতেন। তখন বলছে এআই এর গন্ডগোল। আরে দোষ করলেই এআই আর করছিস নিজেরা। এই আশ্চর্যজনক একটা ঘটনা ঘটছে। আমি প্রথম থেকে আমার এই ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখছেন, বারবার এই ব্যাপারে বলেছিলাম যে এটা হতে চলেছে। এরপরে যে মুসলিমদের যে টার্গেটেড ওয়েতে বাদ যাচ্ছে, তাহলে তারপরে রইল ওবিসি কিয়দাংশ এবং সাবর্ণ হিন্দু। অর্থাৎ আমরা যে বারবার বলছি যে প্রায় 40 লক্ষ, আমাদের প্যানেলিস্টরা এসে বারবার বলছেন যে 40 লক্ষ এই সংখ্যাটা আপনাকে বুঝতে হবে। এই কারণে বিজেপি অ্যান্ড শুভেন্দু অধিকারী, অমিত শাহ ফিক্সড এ নাম্বার যে প্রায় 1 কোটি লোকের ভোটের থেকে ডিলিশন হবে। সেই 1 কোটির মধ্যে 58 লক্ষ আগেই বাদ চলে গেছিল, যারা ডেড ভোটার, শিফটেড ভোটার বা ডুপ্লিকেট ভোটার বাদ গেল, তাদের কিছু লোকের নাম জমা পড়েছিল। এরপরে এই 1,40,00,000 লোককে যে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে চরম হেনস্থা করে ডাকা হলো এবং সেটার হিয়ারিং এখনো কন্টিনিউ হয়ে চলেছে। সুব্রত গুপ্তর মতো একজন বেকা মেরুদণ্ডের বাঙালি আইএসকে সামনে রেখে কলকাতার ইলেকশন অফিসে বসে মনোজ আগরওয়াল এবং উপর থেকে জ্ঞানেশ কুমাররা যেটা করে চলেছেন, তারপরেও আপনি নিশ্চিন্তে থাকুন যে বিপুল পরিমাণে মানুষের নাম 14 তারিখের ভোটার লিস্টে থাকবে না, এটা খুব স্পষ্ট। এরপরে যেটা হবে যে 14 তারিখের পরে নতুন করে ফর্ম ফিল আপ করে নাম জমা দেওয়ার সময়, এখন আমার প্রশ্ন একটাই, 14 তারিখের পরে যদি 21 তারিখে হয়, 21 তারিখে সম্ভবত ফাইনাল ভোটার লিস্ট হবে। আমি বারবার 14 তারিখ একাধিকবার বলে ফেলেছি, দুঃখিত। 14 তারিখের পরে মানে আফটার 21, 18 যাই হোক না কেন, ভোট কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের 28 থেকে মার্চ মাসের 1 তারিখের মধ্যে। অর্থাৎ আপনার হাতে মাত্র 7 দিন সময় লাগবে। আপনারা ভেবে দেখুন এই 7 দিন সময়ের মধ্যে যাদের নাম নেই তারা কিভাবে 5 দিন ডিওর কাছে, 5 দিন তার সহকারীর কাছে যে আবেদনের কথা বলেছেন, আপনারা ভোটার তালিকায় নিজের নামটা সুনিশ্চিত করতে পারবেন কিনা। আমি রাজ্যের সমস্ত মুসলিম ভাইদের কাছে আবেদন করছি যে আপনারা অত্যন্ত সতর্ক থাকুন, প্রত্যেকের নাম তোলার জন্যে তৈরি থাকুন। সমস্ত মতুয়া এবং নমশূদ্র ভাইদের কাছে আবেদন করছি, আপনারা সতর্ক থাকুন, নাম তোলার ব্যাপারে একেবারে রেডি হয়ে থাকুন।
কারণ আর সাবর্ণ হিন্দু যারা এই এত হেনস্থার পরেও একটা সেকশন মনে করছেন বিজেপি ভালো, তাদের কাছেও আবেদন করছি যারা নাগরিকত্বের জন্যে, দেশের নাগরিক থাকার জন্য, নয়তো আপনার কোনো অস্তিত্বই থাকবে না। আপনারা সতর্ক থাকুন। ওই 14 তারিখের পরে 18 তারিখ বা 21 তারিখ যদি আপনি ভোটার তালিকায় নামটা না দেখতে পান, তাহলে আপনি যথাযথভাবে আবেদন করবেন এবং তার জন্য আপনাকে প্রয়োজনে কাজ বন্ধ করে ছুটি নিয়ে আপনাকে যেতে হবে। কারণ যে প্যাটার্ন আসাম হয়ে, পশ্চিমবঙ্গ হয়ে অন্য রাজ্যের ক্ষেত্রেও করা হচ্ছে, ইট ইজ এ ডেঞ্জারাস প্যাটার্ন। এবং এই ক্ষেত্রে সংবিধান, পার্লামেন্ট কোনো কিছুতে মান্যতা দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে পরিষ্কারভাবে নোটিশ জারি হয়ে গেছে যে পিএম কেয়ার ফান্ডের ব্যাপারে কোনো রকম মামলাও করা যাবে না, জিজ্ঞেস করা যাবে না। পিএম কেয়ার ফান্ডে আপনারা জানেন করোনার সময় নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামন, অমিত শাহ এদের থেকে একটা কমিটি করা হয়েছিল যাতে পিএসসি এর লোকেরা, সরকারি লোকেরা টাকা দেয়, এমপিরা আমাদের করের টাকা যেটা এমপি ফান্ডে, ল্যাট ফান্ডে থাকে সেখান থেকে টাকা দেয়, সেই টাকার হিসেবও করা যাবে না, সেই টাকার অডিটও করা যাবে না, এজি জিজ্ঞেস করতে পারবে না। এবার সুপ্রিম কোর্টকেও ছাড় দিয়ে দেওয়া হলো। এইরকম আরো কয়েকগুলো ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপি একেবারে ফ্যাসিস্টিক কায়দায় যে কাজটা করতে চাইছে, এবং মোহন ভাগবত ওই নাগপুরে বসে মাঝে মাঝে এমন কথা বলছেন, সে কথাগুলো আপনাদের ডিকোড করে বুঝতে হবে। মোহন ভাগবত বাঙালি বিরোধী কথা বলছেন, মুখের ভাষা থেকে বোঝা যাবে। মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তামাম বিজেপি লিডারশিপ এই এক চক্রে যুক্ত। সুতরাং অত্যন্ত সতর্ক থাকুন। এবং আরেকটি ব্যাপারে আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে সতর্ক করব, কোটি কোটি টাকা বিজেপি বিভিন্ন ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারদের পেছনে খরচা করছে। তারা মিথ্যে কথা প্রচার করছে, প্রচলিত সাংবাদিক থেকে শুরু করে অসাংবাদিক যারা ইনফ্লুয়েন্সার তারা করছে। এবং এত মিথ্যে প্রচারের মধ্যে কোনটা সত্যি মিথ্যে গলিয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং আপনাকে নিজের জায়গাটা সুরক্ষিত করে রাখতে হবে, আপনি যাই করুন না কেন আগামী দিনকে। বামপন্থীদের প্রতি আমার একটাই কথা, বামপন্থী যারা রয়েছেন তাদের বুঝতে হবে যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অনেক সময় পড়ে আছে। সুপ্রিম কোর্টে যে দৃশ্য দেখা গেল, তৃণমূলের আইনজীবী, সিপিএম এর আইনজীবী পাশাপাশি দাঁড়িয়ে এসআইআর এর যে প্রক্রিয়া তার বিরুদ্ধে লড়াই করছে, বাঙালির জন্য লড়াই করছে। এইটাই কিন্তু হওয়া দরকার। বাঙালি তার নিজের স্বার্থ রক্ষা করুক, নয়তো আসামে যে ঘটনা ঘটছে সেই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গেও ঘটবে আগামী দিনকে। সকলে সতর্ক থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রথমেই বলে রাখি, আপনারা যারা শুনছেন শেষে তারা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের বলবেন সাবস্ক্রাইব করতে। সত্য জানার জন্য দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। নমস্কার।